আপনারা শুনছেন স্টোরি টেলিং বাই মৌমিতা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় গল্প, রসময়ীর রসিকতা। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের গল্প। ক্ষেত্রমোহন বাবুর ৮৮ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন ৪০ বৎসর, স্ত্রী রসময়ীর বয়স ৩০। রসময়ী এ নাম যে রাখিয়াছিল বলিহারি তাহার প্রতিভা। তবে রসও তো অনেকগুলি আছে কি না, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাংলা নিবাসী মোক্তার। হুগলিতে থাকিয়া বেশ ২ পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলিতে নহে, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বৎসর হইল হুগলিতে নিজ বাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন। দুঃখের বিষয়, এই পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই। স্ত্রীর যেরূপ বয়স, আর হইবার ভরসাও নাই। অনেকদিন হইতেই তাহার পিসি মাসি প্রভৃতিরা পুনর্বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনরূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লব সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে ২ দিন গৃহ ছাড়া করিল এবং অবশেষে নিজে তাহার পিত্রালয় হালি শহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ীর মুখ আর তিনি দর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দিবেন না। এই শেষ। হালিশহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিতা। চৌধুরী পাড়ায় রসময়ীর পিত্রালয়। অনেকদিন হইল তাহার পিতা মাতার কাল হইয়াছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তাহার ২টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়ার কারখানায় কর্ম করে। সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতে বসিয়া আছে, এখনো কিছু জুটে নাই। মাসাধিক কাল রসময়ী হালি শহরে বাস করিতেছে। পূর্বে পূর্বে এরূপ স্থলে ২-৪ দিন বা বড়জোর ১ সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইয়া লইয়া যাইতেন। কিন্তু এবার সেই নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে। পাড়ার লোকজন বালক প্রত্যহ নৌকোযোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যায়। সে ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহন বাবুর বিবাহের দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বলিলেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্য? বালক বলিল, হ্যাঁ সত্য বই কি। আমাদের ক্লাসে সুরেশ বলে একটা ছেলে পড়ে, চুচড়োয় তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। বিনোদিনী আবার জিজ্ঞাসা করিলেন, তুমি ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে, দিন পর্যন্ত স্থির হয়ে গেছে। ও, তার মামার নাম কি? তার মামার নাম হরিশচন্দ্র চাটুর্যে, জজ আদালতে কর্ম করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। তা কত বড় মেয়ে? এই তো এই আমার বয়সী হবে। বালকটির বয়স 13 বৎসর।
ও আচ্ছা, তা দেখতে কেমন? তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা, কাল একবার আমাদের দুই বোনকে সেই বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? তাদের একবার মিনতি করে কয়ে দেখি। বিয়ে হলে যে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো বাবা। কখন? এই তো এই খাওয়া দাওয়ার পরে। আমার তো স্কুল কামাই হয়ে যাবে। একদিনের জন্য মাস্টার মশাইয়ের কাছ থেকে ছুটি নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এইসব কিনা। বালকটি ব্যগ্রভাবে নিজ সম্মতি জানাইল। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে সঙ্গে করিয়া লইয়া বালকটি চুঁচুড়া যাত্রা করিল। গঙ্গা পার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীতলায় হরিশবাবুর গৃহে উপস্থিত হইল। খিড়কি দরজার সম্মুখে গাড়ি দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখা করে আসি। এই বলিয়া দুজনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতে, কেহ খাইতে বসিয়াছে, আবার কেহ বা আহার আনতে উঠোনে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিস্ময়ে বলিয়া উঠিল, তোমরা কে গা? বিনোদিনী বলিল, আমরা হালিশহর থেকে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল, ও এসো, বসো। দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিল। বলিল, আচ্ছা, বাড়ির গিন্নি কোনজন? একজন প্রৌঢ়াকে দেখাইয়া বলিলেন, ইনি হলেন গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করে এসেছো বাচা? বিনোদিনী বলিল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই তো 20 মাঘ দিন স্থির হয়েছে। তা পাত্রটিকে? ওই তো হুগলিতে মুক্তারি করেন ক্ষেত্রমোহন চক্রবর্তী, সে। তা সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বাড়িয়া চলিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেরই মেয়ে তো বিয়ে করেছে। গৃহিণী বলিলেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া সব শুনিতেছিল। তাহার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তপদ ঠকঠক করিয়া কাঁপিতে কাঁপিতে চক্ষু দুইটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি নাকি বড্ড দজ্জাল। শ্রবণ মাত্র রসময় তড়াক করিয়া লাফাইয়া উঠিল। বারান্দার কোণে ছিল একগাছা ঝাঁটা, নিমেষের মধ্যে সেইটা দুই হস্তে তুলিয়া ধরিয়া গৃহিণীর উপর সপা সপ সপা সপ মারিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না? হ্যাঁ, জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার অন্য কোনো পাত্র জুটল না? হ্যাঁ হ্যাঁ। এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোক ক্ষণকালের জন্য হতবুদ্ধি হইয়া রহিল। তাহার পর মহা গণ্ডগোল আরম্ভ হইল। অল্প বয়স্কা বালিকারা দৌড় দিয়া ছুটিয়া কেহ খাটের নিচে, কেহ সিন্দুকের আড়ালে লুকাইল। বাড়ির ঝি বসিয়া বাসন মাজিতেছিল। সে বাসন ফেলিয়া, আরে বাবা রে, খুন করলে রে, খুন করলে, সেপাই ও সেপাই ও বাহারওয়ালা
বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের উপর কিল চরের বৃষ্টি করিতে লাগিল। কাহারও কাপড় ছিঁড়িয়া দিল, কাহারও চুল ছিঁড়িয়া দিল, কাহাকে খামচাইয়া দিল, কাহাকেও বা কামড়াইয়া দিল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, কয় কয় কনেটি কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? তাকে একবার বের কর না। হ্যাঁ, চোখ দুটো যদি গেলে না দিয়ে যায় আর নাকটা যদি কেটে না দিয়ে যায় না। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, রসময় রসময় থাম থাম থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল চল বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, অগো অগো, যেতে দিউনি গো, যেতে দিউনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা বাবু আসতেছেন। পুলিশের নাম শুনিয়া রসময়ী বলিল, দিদি চল 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 চল। কোথায় যাবে? দারোগা বাবু আসুক তবে তো যেও। দারোগা বাবু আসুক বলিয়া 2-3টি স্ত্রীলোক রসময়ীকে ধরিতে অগ্রসর হইল। রসময়ী এক লম্ফে উঠোনের কোণ হইতে আঁশ বটিখানা সংগ্রহ করিয়া মাথার উপর সবেগে ঘুরাইয়া বলিল, খুন চেপেছে আমার, হ্যাঁ, আমার মাথায় কিন্তু খুন চেপেছে। সবাইকে সবাইকে খুন করে আমি ফাঁসি যাব, এই বলে রাখলুম। হ্যাঁ। ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক, মাগো, ও মাগো, বাঁচাও গো, বাঁচাও গো, মা খুন করে দিল গো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দুয়ার বন্ধ করিয়া দিল। পাহাড়ওয়ালা, ও পাহাড়ওয়ালা, আসামি যে পালায় বলিয়া চিৎকার করিতে করিতে ঝি পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল। রসময়ী তখন দিদির সহিত খিড়কির দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল, চলো পারঘাটে চলো। বলা বাহুল্য, হরিশচন্দ্র বাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করিলেন না। তাহার গৃহিণী বলিলেন, বাপরে বাপ, যা খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে না খুন করে ফেলে। তুমি অন্যত্র চেষ্টা করে দেখো বাপু। পরদিন কাছারিতে গিয়া হরিশ বাবুর মুখে ক্ষেত্রমোহন সব কথাই শ্রবণ করিলেন। রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধুইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী আসিয়া প্রবেশ করিল। কয়েক মুহূর্ত নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল। সেই প্রকার দৃষ্টিপাত, যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করিয়া ফেলিতেন। ক্ষেত্রবাবু বলিলেন, এখানে কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তাহার ওষ্ঠযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহন বাবু বলিলেন, তা শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ে আর তার মার। তাহলে বলো দুটো শ্রাদ্ধ, সঙ্গে সঙ্গে নিজেরটাও সেরে নিলে ভালো হয় না? সেইটি হবে না এখন, বুড়া বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। হুঁকা নামাইয়া একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বলিলেন, করছি তো। করবো না কেন? হ্যাঁ, করবো না কেন? তোমার ভয় নাকি? রসময়ী চিৎকার করিয়া হাত নাড়িয়া নাড়িয়া বলিল, করো না, করো, করে একবার দেখো না, মজাটাই না কি দেখাই তোমায়। কি করবে? হ্যাঁ, কি করবে তুমি? হ্যাঁ, না না, হ্যাঁ, এমন কিছু না, ওই তো আঁশবটি দিয়ে মেয়েটার নাকটা কেটে দেব, আর বুকের ওপর একখানা 10 মণে পাথর চাপিয়ে দেব। আর তোমার নাকটা কানটা যদি কেউ কেটে দেয়? এসো না, এসো না, কাটো না, তুমিই না হয় কাটো বলিয়া রসময়ী নিজ কোমরে 2 হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল।
স্ত্রীর এতাদৃশ্য বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুঁকা লইয়া আপন মনে টানিতে লাগিলেন। ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তি বোধ হইল, রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল, বলিল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধটা পাকা হলে খবর দিও, চুপি চুপি যেন আবার শুভকর্মটা সেরে পেল না। ক্ষেত্রমোহন বলিলেন, তুমি না মরলে আমি আর বিয়ে করছি নে। মরবে কবে তুমি? হ্যাঁ, কবে মরবে? এই কথা শুনিয়া রসময়ী বিদ্রূপের স্বরে হা হা করিয়া হাসিয়া উঠিয়া বলিল, আমি মরব কবে এটা জিজ্ঞাসা করছ? রশিবাম নিয়ে এখনই মরছে না, তার এখনো অনেক অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করার বয়স যাবে, বুড়ো থুরথুরে হবে, ভুঁয়ে মুয়ে হয়ে যাবে, তখন আর কেউ তোমায় যখন মেয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানি গাড়ি আসিয়া থামিবার শব্দ হইল। রসময়ী বলিলে, তবে ওই কথাই রইল, আমি এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম এই সঙ্গে এসে তোমার সাথে মনের দুটো কথা কয়ে যাই, বলিয়া রসময়ী প্রস্থান করিল। উক্ত কথোপকথনের 6 মাস কাটিয়া গিয়াছে। রসময়ীর গর্ব সফল হইল না, সে এখন মৃত্যু শয্যায় শায়িত। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহন বাবু হালি শহরে গেলেন। চিকিৎসাদির কিছুই ত্রুটি হইল না, কিন্তু রসময়ী বাঁচিল না। গঙ্গা তীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন। আশ্চর্য সংসারের মায়া, যে এত কষ্ট দিয়াছে তাহার জন্যও ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অশ্রুপাত করিতে লাগিলেন। আরও 6 মাস কাটিল। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধুবান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হইলেন। অবশেষে হুগলির নিকটস্থ একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়া তাহাকে দেখিয়া আসিলেন। মেয়েটি ডাগর, দেখিতেও বেশ ভালো। বিশেষত মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। অধিককার মামলা মোকদ্দমাগুলিও এই সূত্রে ক্ষেত্রমোহনবাবুর করায়ত্ত হইবে। কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরাজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হইল। বরের খুড়ো মহাশয় গ্রাম হইতে আসিয়াছেন, করল আশীর্বাদ। প্রভাতে অফিস কক্ষে বসিয়া 2-4 জন মক্কেলের সঙ্গে মুক্তারবাবু কথাবার্তা কহিতেছিলেন। খুড়া মহাশয় একখানি বঙ্গবাসী হস্তে ঘরের কোণে বসিয়া তামাকু সেবন করিতেছিলেন। এমন সময় ডাক পিয়ন আসিল। ক্ষেত্রমোহনবাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল। খামের উপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল। 2-4 বার চক্ষু রগড়াইয়া বারংবার খামখানির শিরোনামা পরীক্ষা করিতে লাগিলেন। কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকারে দেখিলেন। অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন। পড়িয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। মক্কেলগণকে বলিলেন, আচ্ছা, এখন তোমরা যাও, আজ সকালে সকালে কাছারি যাব, সেইখানেই না হয় কথাবার্তা হবে এখন। মক্কেলগণ চলিয়া গেলে খুড়া মহাশয় বলিলেন, চিঠি এলো ক্ষেত্তর? জড়িত স্বরে ক্ষেত্রমোহন বলিলেন, আগে আগে হ্যাঁ। তা কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া
খুড়া মহাশয় উঠিয়া আসিলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন। তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে, চক্ষু কপালে উঠিয়াছে। খুড়া মহাশয় দ্রুতভাবে বলিলেন, কে, ব্যাপার কি? কোনো কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহনবাবু নীরবে পত্রখানি খুড়া মহাশয়ের হাতে দিলেন। তিনি পত্র লইয়া চশমা অনুসন্ধান করিয়া চক্ষে পড়িলেন। জানালার কাছে দাঁড়াইয়া খুড়া পত্রখানি পড়িতে লাগিলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। উপর স্থানে নামও নাই, তারিখও নাই। নিম্ন প্রকারে লিখিত, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ। তোমার মতিচ্ছন্ন ধরেছে, মনে করেছ রসময়ী মরেছে, আপদ গেছে, এইবার বিয়ে করি। আমি মরেছি বটে, কিন্তু তাই বলে যে তুমি নিষ্কৃতি পেয়েছ সে কথা মনে করো না। বাড়ির সামনে যে বটগাছটা আছে, আজকাল আমি তাতেই বাস করছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্ত আমি সেখানে বসে বসে দেখছি। রাত্রিরে গাছ থেকে নেমে মাঝে মাঝে তোমার ঘরে যাই, বুঝলে? তারপর তোমার খাটের চারদিকে ঘুরে বেড়াই। এক একবার ইচ্ছে করে না গলাটা দিয়ে টিপে তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা একলা বোধ হয় যে। আমার চেহারা, আমার চেহারা এখন অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমার গায়ের মাংস চামড়া কিচ্ছু নেই, খালি হাড় আছে। তাও কিন্তু সাদা না। গাঙের ধারে আমাকে পুড়িয়েছিলে না, তাই তো হাড় কখানা কালো হয়ে গেছে। সে যা হোক, নিজের রূপের বর্ণনা নিজের মুখে অতটা শোভা পায় না। কিন্তু বিয়ে করো না। যদি করো তোমার কপালে অশেষ দুর্গতি লেখা আছে, এই বলে রাখলুম। ইতি রসময়ী। পত্র পড়িয়া খুড়া মহাশয়েরও মুখ কালিমাময় হইয়া গেল। ভীত স্বরে জিজ্ঞাসা করিলেন, এ হাতের লেখা কার, চিনতে পারছ? খুব চিনি, এ তাঁরই হাতের লেখা। আচ্ছা, অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়া মহাশয় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন। কিয়ৎক্ষণ ছাদের কড়িকাঠের পানে চাহিয়া বলিয়া উঠিলেন, জয় শ্রীরাম, জয় সীতারাম, রাম 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 রাম। খুড়া মহাশয়কে এমতাবস্থায় দেখিয়া ক্ষেত্রমোহনের আবারও ভয় হইল। বলিলেন, আচ্ছা খুড়োমশাই, ভূতে কি কখনো চিঠি লেখে? খুড়া মহাশয় বলিয়া উঠিলেন, ও বাবা, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, বলো উপদেবতা। জয় রাঘব রামচন্দ্র, জয় জয় জয়। দুইজনেই নির্বাক। অবশেষে খুড়া মহাশয় বলিলেন, দেখো, নিশ্চয়ই কারোর বদমাইশি। এমনটা কি হতে পারে নাকি? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা তো কখনো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্তর কিছু আছে নাকি তোমার কাছে? যদি থাকে লেখাটা একবার মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বলিলেন, পুরনো চিঠি আছে বই কি। বলিয়া বাটির মধ্যে প্রবেশ করিয়া ৪-৫খানা চিঠি বাহির করিয়া আনিলেন। খুড়া মহাশয় চশমার কাঁচ দুইখানি কোঁচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন। পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন।
অবশেষে সেগুলি টেবিলের উপর ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, হে তো তাহারই হাতের লেখা দেখছি। খামখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিলেন। 1 পয়সার ছাপওয়ালা সাধারণ সাদা খাম, তাহাতে একখানি 2 পয়সার টিকিট আঁটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়া বলিলেন, কোথাকার ছাপ আছে একটু দেখো তো বাবা। ক্ষেত্রমোহন ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, হুগলির ছাপ, গতকালকের তারিখ। খুড়া মহাশয় চুপ করিয়া বসিয়া রহিলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় রাম, জয় রাম, জয় রাম। কাছারির বেলা হয় দেখিয়া মোক্তারবাবু স্নান করিয়া আহারে বসিলেন, কিন্তু কিছুই খাইতে পারিলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন, সেখান হইতে বটগাছটার অগ্রভাগ দেখা যায়। তিনি খান আর মাঝে মাঝে গাছটার পানে চাহেন। এমন সময় গাছের একটা ডাল খড়খড় করিয়া নড়িয়া উঠিল। কাহার যেন হাসির শব্দও শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হইল না, উঠিয়া পড়িলেন। মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বটগাছটার পানে কিয়ৎক্ষণ চাহিয়া রহিলেন। 2-3টা কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া বেড়াইতেছে। গোটাকত কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাহিতেছে। ইহা ভিন্ন আর কিছুই তিনি দেখিতে পাইলেন না। সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শয়নকক্ষে খুড়া ভাইপো আসিয়া বসিয়া কথোপকথন করিতেছিলেন। দিবসে খুড়া মহাশয় কপাটের বাহিরে এবং ভিতরের দেওয়ালখানায় রাম নাম লিখিয়া দিয়াছেন। অদ্য 2 জনেই এক শয্যায় শয়ন করিবেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলিবার বন্দোবস্ত হইয়া গিয়াছে। ক্ষেত্রমোহন বলিলেন, তাহলে খুড়োমশাই কি করা যায়? তাহলে কি বিয়েটা বন্ধই করে দিতে হবে? খুড়া মহাশয় বলিলেন, আমি তো তার দরকার দেখছি নে বাবা, কিন্তু যদি কোনো রকম উপদ্রব অত্যাচার হয়। খুড়ো মহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন, শেষে বলিলেন, ভয়ের তো কোনো কারণ দেখছি নে, কিন্তু ওই যে বলেছে যদি ওর ইচ্ছে হয় গলাটা টিপে দেবে আমার। না না, তা পারবে না। হাজার হোক তুমি তো তার স্বামী। আর ওই যে বলেছে বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এও না হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধ হয় এই যে অধিক বয়সে বিয়ে করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তারই হয়তো একটা কিছু তোমার অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহন চুপ করিয়া রহিলেন। মনে মনে ভয়ও আছে যথেষ্ট, অথচ বিবাহ করিবার লোকটিও সংবরণ করা তার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হইয়া গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথা রাষ্ট্র হইতেও বিলম্ব হইল না। নায়েব রজনীবাবুর কানে ক্রমে এই কথা পৌঁছিল। আগেই বলিয়াছি তিনি ইংরেজি জানা ব্যক্তি। শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, ভূত! এই 20 শতাব্দীতে ভূতে বিশ্বাস করতে হবে? বিবাহের দিন স্থির হইয়াছে 8ই ফাল্গুন, আর মাত্র 5 দিন বাকি আছে। উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে। বিকালে বৈঠকখানায় ক্ষেত্রমোহন জনকয়েক বন্ধু বান্ধব সহ বসিয়াছিলেন।
ইহাদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহরবাবু। লোকটির বয়স 40 পার হইয়াছে। চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া চুল, মুখমণ্ডল প্রচুর দাড়ি গোফে আবৃত। ক্ষেত্রমোহন বাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মনোহর বাবু তাহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন। অপর একজন নব্য যুবক, নাম সুরেন্দ্রনাথ। তিনি এলে ফেল করা শিক্ষিত মোক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করিয়াছেন। সুরেন্দ্র বলিলেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে কিন্তু পড়া হয়েছে, একটা দুর্ঘটনা ঘটে গেল, এই যেমন ধরুন রেলে কলিশন বা নৌকাডুবি, বা কোনো না কোনোভাবে অমুক ছেলেটা মরে গিয়েছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই। কিন্তু বইয়ের শেষের দিকটা দেখা গেল যে সে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনো বেঁচে আছেন, না হলে এই চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তাঁরই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী যে বেঁচে আছেন এটা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না। উকিলবাবুটি ইহা শুনিয়া বলিলেন, কেন মশাই, 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারবো না কেন? নবীন মোক্তারবাবু বলিলেন, কারণ আমি কখনো দেখিনি। এই সমস্ত কথাবার্তা যখন চলিতেছে এমন সময় বাহিরে শব্দ উত্থিত হইল, বাবু, চিঠি আছে। পরমুহূর্তে ডাকপ্রিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল। পত্রখানি হাতে লইয়া ক্ষেত্রমোহন বাবুর চক্ষু স্থির হইয়া গেল। বলিলেন, মশাই, আবার সেই। পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। বাবুটি অতি আগ্রহের সহিত সেখানি কুড়াইয়া লইয়া পাঠ করিলেন। শেষে নবীন মুক্তার বাবুটির হাতে সেখানি দিলেন। পত্রখানি এইরূপ, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম পূর্বক নিবেদন বিশেষ। এত সাহস তোমার, আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে? তুমি মনে করেছ আমি তোমাকে যে পত্র লিখেছিলাম সেটা ফাঁকা আওয়াজ? রশি বামনি তেমন মেয়ে নয়। আমি মানা করা সত্ত্বেও তুমি বিয়ে করবে? এখনো সাবধান হও বলে দিচ্ছি। এই দুর্মতি আগে পরিত্যাগ করো, না হলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমোবে, বটগাছ থেকে নেমে তোমার বুকের উপর একখানা 10 মণে পাথর চাপিয়ে দিব। ঘুম কিন্তু আর ভাঙবে না। হ্যাঁ, ইতি রসময়ী। একে একে সকলে পত্রখানি পড়িলেন। পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। শিক্ষিত মোক্তারবাবুরও মুখ শুকাইয়া গেল। তথাপি তিনি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি। আপনার স্ত্রীর হাতের লেখাই তো, না কোনো জায়গায় কোনো তফাৎ আছে? ক্ষেত্রবাবু বলিলেন, না, কোনো সন্দেহ নেই। শুধু হাতের লেখার মিল হলেও না হয় সন্দেহ করতাম। তার যেখানে যেখানে বানান ভুল চিরকাল হতো, এ চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায় আর দুর্গা একটু তফাতে লিখত। এই 2খানা চিঠিতেও তাই আছে। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা সে লিখেছে যেগুলো সে জীবিতকালে সর্বদাই ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। কিয়ৎ পরে সুরেন্দ্রবাবু গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বলিলেন, হ্যাঁ
ছিলাম বই কি। আপনি শ্মশান ঘাটে গিয়েছিলেন? তাও গিয়েছিলাম। চিতার উপর তার দেহ রাখবার পর তার মুখখানি আপনি দেখেছিলেন? দেখিনি আবার, আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছ তা নয়, কোনো ভুল হয়নি। নব্য মুক্তারবাবু তখন ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিলেন। সন্ধ্যা হইয়া গিয়াছিল। সেদিনকার মতো সভা ভঙ্গ হইল। সেই বটগাছের তলা দিয়া যাইতে সুরেন্দ্রবাবুরও গাটা কেমন যেন ছমছম করিয়া উঠিল। খুড়া মহাশয় কোথায় বেড়াইতে গিয়াছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন, দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো। বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বৎসর পূর্ণ হলে গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, তখন উনি উদ্ধার হয়ে যাবেন। বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়। তারপর না হয় শুভকর্মটা সেরে ফেলা যাবে। ক্ষেত্রবাবু বলিলেন, তা বেশ, সে তো ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হইল। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহৃত হইল। গয়া শ্রাদ্ধ সারিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন ইহা সকলেই জানিতে পারিল। ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদবিরের ভার পড়িয়াছে। মোকদ্দমাটা দায়রা সোপর্দ হইয়াছে। সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না। ফরিয়াদি পক্ষের সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইতেছে। মোকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলায় কাছারি হইতে ফিরিবার সময় রসময়ীর তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনলাম তুমি নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাচ্ছ। ভেবেছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হয়ে যাব? তখন নিঃসন্দেহে বিয়ে করবে, তাই তো? গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরে রেলগাড়িতে ঢুকে তোমার বুকে ছোড়া বসিয়ে দেব। এটা মনে রেখো। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন। মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড় বিপদ দেখছি। শেষমেশ বিবাহ করার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা কি মানুষের বুকে ছুরি বসাতে পারে? আপনার থিওজফি শাস্ত্রী কি বলে মশাই? মনোহরবাবু একখানি মোটা বহি আলমারি হইতে পারিয়া এক স্থানে খুলিয়া বলিলেন, এই সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই যে মুক্তাত্মারা সাধারণত অশরীরী হয়, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করতে পারেন। তাদের সে ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকেই আবশ্যক পদার্থগুলো সংগ্রহ করে নিজের দেহ ধারণ করতে পারেন। সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারাটা কিছু আশ্চর্যের নয়। তবে এও বিবেচনা করুন না, যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, দেখুন, এ পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রায় মোকদ্দমার সাক্ষী দিতে আসছেন। তাকে দিয়ে এই চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এ সন্দেহবাদে
মনে মনে বিরক্ত হইলেন। প্রকাশ্যে বলিলেন, তা যদি আপনার ইচ্ছা হয় পরীক্ষা করাতেই পারেন। পরদিন দায়রার মোকদ্দমাটির বিচার আরম্ভ হইল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাক বাংলায় গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র 3খানি দিলেন এবং তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরাতন পত্রও দিয়া আসিলেন। সাহেব বলিলেন, কল্য প্রাতে পরীক্ষার ফল জানাইবেন। পরদিন প্রাতঃকালে সরকারি উকিল মনোহর বাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন আবার ডাকবাংলায় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র 3খানা এবং আসল পত্র 3খানা সমস্তই একই হাতের লেখা। ইহা শুনিয়া ক্ষেত্রমোহন বাবুর মুখখানি ছোট হইয়া গেল। মনোহরবাবু বলিলেন, সাহেব, অনুগ্রহ করে একখানা সার্টিফিকেট লিখে দিতে পারবেন? সাহেব মনে করিলেন, নিশ্চয়ই এই পত্র লইয়া একটা মামলা মোকদ্দমা হইবেন, আবার আদালতে সাক্ষী দিয়া ফি পাওয়া যাইবে। সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন। বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রিকাতে ছাপাতে পাঠাই, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? ক্ষেত্রমোহনবাবু বলিলেন, না না, আমার কোনো আপত্তি নেই। পরবর্তী সংখ্যায় থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল। নানা স্থান হইতে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহনবাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেহ কেহ হুগলিতে আসিয়া পত্রগুলি সচক্ষে দেখিয়া বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রমোহনবাবুর পসারের আর সীমা রইল না, কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিতে পারিলেন না। পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন। ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদান পর্যন্ত করিতে পারিলেন না। তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বহিতেছে। দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া নিজ অদৃষ্টের বিষয়ে চিন্তা করিতেছিলেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তাহার শ্বশুর বাড়িতে মহাবিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াতে গিয়া একটা বোমা ফুটিয়া তাহার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে। তাহাকে হুগলির হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু আর থাকিতে পারিলেন না। গাড়ি ভাড়া করিয়া হাসপাতালের অভিমুখে ছুটিলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন। সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তারবাবু বলিলেন, আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শালিকাকে বলিলেন, ঠাকুরজি, সন্ধে তো হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বলিলেন, আমি সুবোধকে ছেড়ে কোথাও যেতে পারবো না। সমস্ত দিন তো অনাহারে আছো, স্নানও তো হয়নি, চলো বাড়ি চলো। তা না হোক, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তারেরা বলিলেন, আপনাকে রাতে যেতে হবে, এখানে রাত্রে থাকতে পারবেন না,
কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা ছিল সব কেটে গেছে, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বোঝাতে বিনোদিনী সম্মত হইল। ক্ষেত্রমোহনকে বলিলেন, তাহলে তাহলে তুমি আমাকে হালি শহরে নিয়ে চলো, রাত্রে সেখানেই থেকো। কাল তো আবার ভোরবেলা আমাকে এখানে পৌঁছে দিয়ে যেতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন। হালি শহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া স্বহস্তে এক ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুকা রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে। অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবল আছেন। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হইয়া সাহেবকে সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে বলিলেন, হ্যালো মুখিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বলিলেন, হুজুর, এটা আমার শ্বশুর বাড়ি। হ, হেঠা তোমার শ্বশুর বাড়ি আছে? আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিবে। কিন্তু কেন হুজুর? এখানে বোমা ঠেয়ারি হয় কিনা ঢেকিবে, ইহার সার্চ ওয়ারেন্টও আছে আমার কাছে। বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেইখানি উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া সাহেবের হাতে ফিরাইয়া দিয়া বলিলেন, হুজুর মালিক, যা ইচ্ছে করতে পারেন। সাহেব বলিলেন, স্ত্রী লোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিল। স্ত্রী লোকগণের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার আয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসী তলায় বসিয়া রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হইল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ প্রভৃতির কিছুই বাহির হইল না। বাহির হইল হিন্দু শতকমলমালা, গুপ্তপ্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র এবং বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবি বাহির হইল না। বাহির হইল কেবল খান কতক কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। জমিদারের খান কতক পুরানো দাখিলা এবং একখানি ধুলো মলিন চিঠির ফাইলও বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি ও খান কতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহনও সেইখানে বসিয়াছিলেন। তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতেই তাহারই শিরোনাম লেখা। ক্ষেত্রমোহনবাবু পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি পরীক্ষা করিতে লাগিলেন। খান 20 চিঠি রহিয়াছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে। রসময়ীর হস্তাক্ষরে লিখিত কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রমোহনবাবু পাঠও করিলেন। নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত হইয়াছে। কোনোটাতে বটগাছে বাসস্থানেরও উল্লেখ আছে। একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করে এসেছ বলে মনে করো না, আমি আর তোমার অনিষ্ট করতে পারবো না, এখনো রশি বামনি তোমার ঘাড় মটকাতে পারে। একখানাতে রহিয়াছে, শুনলাম বিয়ের দিন স্থির হয়েছে, এখনো সাবধান। একখানাতে আছে, কাল তোমার বিয়ে, এত মানা করলাম কিছুতেই শুনলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালিয়ে তোমাকে আর তোমার বউকে পুড়িয়ে মারব, ইত্যাদি।
সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, ঠাকুরজি, কি কি এসব? ঠাকুরজি আপন মনে মালা জপ করিতে লাগিলেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পে একটি লাইক, চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন। তাছাড়া যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।